শেখ হাসিনার নির্দেশেই শাপলা চত্বর হত্যাকাণ্ড হয়েছিল বলে প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। ভারতকে সহজভাবে দেখবেন না, এটা কালসাপ। আমাদের রাজনীতিবিদরা এখন চিন্তা করতেছেন এদেরকে কিছু পুনর্বাসন করা যায়। দেখেন, আপনি সাপকে পুনর্বাসন করেন, কিন্তু আওয়ামী লীগকে না। আওয়ামী লীগে যারা উচ্চ শ্রেণীর লোক আছেন অপরাধী বিচার করেন, যারা কোনো অপরাধ করেন নাই তারা স্বীকার করবে তার দলেই অপকর্মগুলি করছে। শেখ হাসিনা দাফন হয়ে গেছে দিল্লিতে, আওয়ামী লীগ আর ফিরতে পারবে না দেশে। জুলাই মঞ্চে কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। কিন্তু কড়া নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে হঠাৎ কেন রাস্তার সাধারণ জনতার মাঝে মিশে গেলেন এই তরুণ নেতা? এক বালতি খাবারের পেছনে কি লুকিয়ে আছে এমন কোনো মাস্টার প্ল্যান যা তাবৎ দুনিয়ার বাঘা বাঘা নেতাদেরও ভাবিয়ে তুলছে? পর্দার পেছনে চমকপ্রদ সেই কাহিনী জানলে চোখ কপালে উঠতে কিন্তু আপনার বাধ্য। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে শেখ হাসিনা বসবাস করে, বঙ্গবন্ধু বসবাস করে। হাসিনা বাঙালি না, হাসিনা হচ্ছে ভারতীয়। হাসিনা হচ্ছে ভারতীয়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, আর হ্যাঁ, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা। একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে, তাহলেই অনেক অনেক কিছু আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা বলে আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। ইমাম আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় দিতে ইরানের রাস্তায় মানব ঢল নেমেছে। সেই ঢলে অংশীজন হয়েছেন বাংলাদেশের উদীয়মান রাজনীতিবিদ নাসিরুদ্দিন পাটোয়ারি। আর সেখানেই মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাকপটু এই নেতা। কদিন আগে জামায়াতের প্রতিনিধি দলে ইরান পৌঁছেছেন নাসিরুদ্দিন। তেহরানে পৌঁছে আমেরিকা ইসরায়েলের আগ্রাসনে মৃত্যুর কোলে ঢলে পড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির কফিনবন্দি নিথর দেহের সামনে ধর্মীয় আচারে অংশ নিয়েছেন নাসিরুদ্দিন। এই উপস্থিতির কারণে বাংলাদেশের রাজনৈতিক মহলে তো বটে, সামাজিক মাধ্যমেও বেশ আলোচিত হয়েছেন পাটোয়ারি। দর্শক, আর এবার তো মানবতার সেবক হিসেবে নিজেকে হাজির করলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শেষে ক্লান্ত মুসলিম ভাইদের মাঝে বাক্স ভর্তি আপেল, কুকিজ ও কেক জাতীয় খাবার বিলি করলেন। ইরানিরাও নাসিরুদ্দিনকে ঘিরে ধরে খাবার সংগ্রহ করেছেন। তার এই ভিডিওটি প্রকাশ আসতেই আলোচনা তুঙ্গে এ যেন এক অন্য নাসির। রাজনীতির মঞ্চে মাইক পেলে অন্যায়ের বিরুদ্ধে গর্জন তোলা নাসির ইরানে যেন একেবারে নরম হৃদয়ের দৃষ্টান্ত স্থাপন করলেন। অন্যায় দেখলে যিনি প্রশ্ন তুলেন, এবার সেই নাসির কিনা ইরানে গিয়ে জনসাধারণের দুহাত ভরে দিলেন। কারণ তো স্বাভাবিক, ইরানের প্রতি দেশের মানুষের একটা পিওর সফট কর্নার আছে, সেটির প্রতিফলন ঘটালেন বাংলাদেশের নাসির। দর্শক, ইসলামী বিপ্লবের দেশ ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের মহাপ্রস্তুতি শুরু হয়ে গেছে। গত 3 জুলাই থেকে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার তেহরানের রাজপথে লাখো মানুষের অংশগ্রহণে শোক যাত্রা অনুষ্ঠিত হয়। শোক অনুষ্ঠান ইরানের পবিত্র শহর কোম এবং ইরাকের নাজাফ ও কারবালায় অব্যাহত থাকবে। বৃহস্পতিবার উত্তর পূর্বাঞ্চল শহর মাশহাদে ইমাম রেজা আলাইহিসসালামের পবিত্র মাজার প্রাঙ্গণে চূড়ান্ত জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এদিকে আজ নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে ইরাকি কর্মকর্তারা এবং ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আয়াতুল্লাহ খামেনির নিথর দেহ গ্রহণ করবেন। বুধবার স্থানীয় সময় বিকেল 4টায় কারবালায় জনসাধারণের অংশগ্রহণে জানাজা ও শোক যাত্রা শুরু হবে। নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানের সময় পুরো এলাকায় যে কোনো ধরনের উড়োজাহাজ, এমনকি কোয়াডকপ্টার বা ড্রোন উড়ানো নিষিদ্ধ থাকবে। দর্শক, গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এর প্রায় 4 মাস পর গত শুক্রবার তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় আয়াতুল্লাহ খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা। বাংলাদেশে কিছু লো বাজেটের বুদ্ধিজীবী আছে, লো বাজেটের। এরা এখন বলতেছে সাভারে যে ঘটনাটা ঘটছে, এনসিপির মিটিং এর মধ্যে ককটেল ফুটাইছে, অনেকে বলে বোমা ফুটাইছে। বোমা ব্যাপারটা অনেক বড়, ওইটা ককটেলই মারছে। এটা নাকি নাটক, কেউ কেউ বলতেছে সিনেমা। কেন বলতেছে? এসব লো বাজেটের বুদ্ধিজীবীরা এনসিপি নিজেরাই এটা অ্যারেঞ্জ করছে, নিজেরা অ্যারেঞ্জ কইরা আলোচনায় আসতে চাইছে। কি আলোচনায়? যেন সরকার তাদেরকে সিকিউরিটি দেয়, পুলিশ দেয়, আর্মি দেয়, তারা 64টা জেলায় ঘুরে বেড়াবে, মিটিং করবে, মিছিল করবে, তাদের পিছনে সামনে পুলিশ, র্যাব, আর্মি এরা থাকবে। এটার জন্য এই নাটকটা করছে যে আমাদেরকে বোমা মারতেছে, ককটেল মারতেছে, আমাদের নিরাপত্তা নাই, আমাদেরকে পুলিশ দাও, পাহারা দাও, এরকম একটা ব্যাপার নিয়ে আলোচনা। এই যে লো বাজেটের বুদ্ধিজীবীরা, ভাই ককটেল ফকটেল তো খুব সামান্য ব্যাপার, ওরা বুলেটের মুখোমুখি করছে। হ্যাঁ, ওই আকাশ থেকে, মাটি থেকে, চারিদিক থেকে কোন বাহিনী না ছিল সবাই মিলাই তো চেষ্টা করছে। ওরা তো ওই সৈনিক, ওই ককটেল ফকটেল দিয়া ভয় দেখায় লাভ নাই। হ্যাঁ, ওরা একটা ভুল করছে। কি ভুল জানেন? এই গোপালগঞ্জে যাবো না এই কথাটা বইলা, গোপালগঞ্জে না যাওয়াতে হয়েছে কি, আওয়ামী লীগের সবাই মনে করতেছে ও এই তো আমাদেরকে ভয় পাইছে, কারণ তারা গোপালী। হ্যাঁ, ভয় পাইছে আপনাদেরকে, এই জন্যই যাবে না। কিন্তু এর আগের বছরে কেন গেছিল? তখন ডক্টর ইউনূস স্যার ছিল, ওই সাহসটা তাদের ছিল যে তাদেরকে ওইখান থেকে উদ্ধার করবেই বিপদে পড়লে। কিন্তু বর্তমান নির্বাচিত সরকার কেন এই গ্যারান্টিটা দিল না যে তোমরা যাও গোপালগঞ্জে, কোনো অসুবিধা নাই, সরকার আছে? এই কথাটা কেন বলে নাই?
নিশ্চয়ই তারা অনুমতি চাইছিল গোপালগঞ্জে যাওয়ার জন্য, অথবা তাদেরকে আগেই না করা হয়েছে যে ওদিকে যাও না, ওদিকে প্রবলেম, এখানে তোমাদেরকে কে উদ্ধার করবে, এরকম একটা কিছু তাদেরকে বলা হয়েছে। নাইলে তারা গোপালগঞ্জ কেন বাংলাদেশের ম্যাপ থেকে বাদ দিল? গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? ওই গোপালগঞ্জেই তো যাইতে হবে। সবচেয়ে বড় কথা কি জানেন, বিএনপির উচিত গোপালগঞ্জে একটা মিটিং করা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জে যাবে না, সব জায়গায় তো যাচ্ছে, গোপালগঞ্জে যাওয়া উচিত এবং সঙ্গে এনসিপি কে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, সঙ্গে এনসিপি কে নিয়ে যাবে। কেন এনসিপি কে নিয়ে যাবে? এনসিপি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল। এই এনসিপির কারণেই তো আজকে বিএনপি কত তাড়াতাড়ি ক্ষমতায় চলে আসলো। হয়তো কোনো একদিন আসতোই, তারা ক্ষমতাবান দল ভাই, তারা ক্ষমতায় আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু 17 বছর আসতে পারতেছিল না। আমাদের প্রধানমন্ত্রীর মার চিকিৎসা হচ্ছিল না, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছিল না। 2.5 কোটি টাকার মামলায় 2 বছর জেল খাটাইছে। কত বড় জুলুম চিন্তা করেন, 2.5 কোটি টাকা। আর দেখেন শেখ হাসিনার বাড়ির যে পিয়ন, ওর কাছে আছে 450 কোটি টাকা। উনি নিজের মুখেই বলছে। আজকে আবার অডিও কল আসছেও না, এই অডিও কলে আবার ওই যে শাওনকে নিয়ে কথা বলছে, 3টা মেয়েকে নিয়ে কথা বলছে, এদের নামে কেন মামলা হবে, জিডি হবে, এটা আমি দেখে নেবো। আর একটা মজার কথা কইছে যে মানুষ কেমনে বদলায় আমি সব লেখা রাখতেছি, মানুষ চিনা রাখতেছি। যারা আমাকে বলতো আপা 100 কোটি টাকা লাগলে নিয়ে যান, কি লাগবে নেন, 100 কোটি টাকা তাকে সাধতো, মানে আপাকে সাধতো। আজ তারা ফোন করলে ফোন ধরে না। কে বলতেছে? আপা বলতেছে। আজকে আপা বলতেছে যে তারা আমার ফোন ধরে না। যারা আমার পিছে পিছে ঘুরতো টাকার ব্যাগ নিয়ে, তারা আজকে আমার ফোন ধরে না। আপা কেন ধরে না বুঝেন তো? আপনি কি কইবেন না কইবেন সবই তো রেকর্ড হয়ে থাকবে। আপনার সব কথাই তো আপনি নিজেই ফাঁস করেন, অথবা আপনার ইউনিটে কেউ আছে তারা ফাঁস করে। এখন ওই ব্যবসায়িক কথা যদি আপনি ফাঁস কইরা দেন, সে বিপদে পড়বে না, এই জন্য আপনার ফোন ধরে না। যাই হোক, যে কথা বলতে আসছি সেটা বলি। বিদ্যুৎ অফ করে দিলেন ওনারা, যখনই ভাষণ দিতে দাঁড়াইছে তখনই বিদ্যুৎ চলে গেল। তারপরে হামলা হইলো, যেটা নিয়ে সংসদে আজকে আলোচনা হইলো। আমাদের আক্তার আলোচনা করলো, প্রতিবাদ জানাইলো। আমরা যে 63টা জেলায়, গোপালগঞ্জ বাদ দিয়া 63টা জেলায় যাব, আমাদের নিরাপত্তা কি? আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তো আমেরিকায়, উত্তর দিছে আইনমন্ত্রী, হ্যাঁ আপনাদের নিরাপত্তা থাকবে, আমাদের পুলিশ বাহিনী সজাগ আছে আপনাদের জন্য, এরকম একটা কথা বইলা দিল। কিন্তু আসল ঘটনায় হাত দিতে হবে, গুটি না রেখে পিছন থেকে সেখানে হাত দিতে হবে। আজকে কেন দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে, 63টা জেলায় কেন যাইতে হচ্ছে? কারণ কি? ওই জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতির জন্য, জুলাই স্বীকৃতির জন্য ওনারা দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, মানুষের কাছে কাছে যাবে, মানুষের কাছে যায় ওনাদের অভিযোগগুলো জানাবে। সংসদের মধ্যে জানাইছে ভাই, জানাইছে, কোনো কাজ হয় নাই। ওই অক্ষরে অক্ষরে পালন করিব, এই কথাই বারবার বলে। যখনই কথা উঠে তখনই বলে অক্ষরে অক্ষরে পালন করব। আসলে কি করতেছে? না, করতেছে না। সরকার কি এখনো তাদেরকে দায় মুক্তি দিছে? জুলাইয়ের সাথে যারা জড়িত ছিল দায় মুক্তি দেওয়া হয়েছে কি? না, এখনো দায় মুক্তি দেওয়া হয় নাই। যার জন্য জীবনের উপরে হুমকি, তো ওই হুমকির কারণে জীবন বাঁচাইবার জন্যই আজকে আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। এই 63 জেলায় জেলায় যাবে। কেন যাবে? ওই যে দায় মুক্তি হয় নাই। যে কোনো সময় যে কোনো সরকার আইসা তাদেরকে আবার ঝুলাই দিতে পারে। এই জুলাইয়ের সাথে যারা জড়িত ছিল তাদেরকে কোনো দায় মুক্তি এখনো কেন দেওয়া হইলো না? দায় মুক্তির অধ্যাদেশ বাতিল না কইরা আমাদেরকে দায় মুক্তি দেন। সরকার যদি 2 হাত বাড়াই দিত ভাই, আজকে সাভারে এই আক্রমণটা হইতো না। সাহসই তো পাইতো না, কারণ ওইখানে মেসেজ চলে যাইত জুলাইয়ের সাথে বিএনপি আছে, জুলাইয়ের সাথে এনসিপি আছে, জুলাইয়ের সাথে জামাতে ইসলাম আছে, 11 দল আছে, হেফাজতে ইসলাম আছে, বাংলাদেশের দিন মজুর সবাই জুলাইয়ের সাথে আছে। এই স্বীকৃতিটা তো আগে দিয়ে দেওয়া উচিত। কিন্তু সেই উচিত কাজটা কি সরকার করছে? না, করে নাই। যার জন্য আওয়ামী লীগের ভিতরে ভিতরে সাহসটা বাইরে গেছে। দেখেন না, শাওনরা জুলাইয়ের বিরুদ্ধে কথা বলতেছে, ওই লো বাজেটের বুদ্ধিজীবীরা কথা বলতেছে। শুধু কি আওয়ামী লীগ না, এখানে বিএনপিও তো আছে। বিএনপির মাঠ পর্যায়ের কর্মীরা জুলাইকে দেখতে পারে না, এই জুলাই এনসিপি কে দেখতে পারে না, অপছন্দ করে। কারণ ওরা যে সত্যি কথাটা বলে, সরকারের বিরুদ্ধে কথা বলে, গ্যাস নিয়ে কথা বলে, পানি নিয়ে কথা বলে, জ্বালানি নিয়ে কথা বলে, এই যে প্রতিবাদ করে, এটা তারা মনে করতেছে ও আমাদের সরকারের পছন্দ করে না, আমাদের বিএনপির বিরুদ্ধে, আমাদের প্রধানমন্ত্রীরা তারা মানে না, তারা আমাদের প্রধানমন্ত্রীর সমালোচনা করে। ভাই ব্রাদার, সমালোচনা করতেই হবে, বিরোধী দলের কাজই তো এটা। সবাইকে হাততালি দিবে, সবাই যদি মিলে হাততালি দেন তাহলে ফেসিস্টের জন্ম হবে। যেভাবে শেখ হাসিনার জন্ম হয়েছিল, তার চারিদিকে সবাই হাততালি দিত এবং সবাই বলতো প্রথমে তুমি, দ্বিতীয় তুমি, মৃত্যুতে তুমি, জীবিত তুমি, তোমার হাতকে শক্ত করার জন্যই আমরা বাইচা আছি। এগুলো বইলা হাততালি দিয়েই তো ভাই ওই লাইনে নিয়ে গেছিল। এভাবে চামচামি আর দালালি কইলাই তো তাকে ফুলায়া ফাঁপায়া এমন একটা জায়গায় বসাইছিল, উনি মনে করতো পৃথিবীতে আর কেউ নাই, উপরে কেউ আছে যে সেইটাও ভুলে যেত। নাহলে একজন প্রধানমন্ত্রীর ভাষা এরকম হইতে পারে? আপনারা বর্তমানে এই যে গত 2 বছরের উনার ভাষাগুলো শুনেন তো, খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং বুদ্ধি বিবেচনা দিয়ে একটু চিন্তা করে দেখেন তো, এই একটা মানুষ গত 2টা বছর কি কথাগুলো বলতেছে। সবই কিন্তু ভাই ভাইলেন্স, মারামারি, কাটাকাটি, ধর পাকড়, এই করুম সেই করুম, এই কথাগুলাই তো বলতেছে। তার মানে কি জানেন, যখন উনি এখানে ছিল, এখানে সরকারে ছিল, প্রধান চেয়ারে ছিল, ওইখানে ওই একই কথা বলতো। আরে জামাত ধরে রে, শিবির ধরে রে, বিএনপি ধর। তা না হলে লক্ষ লক্ষ মামলা হবে কেন? দেশের নাগরিক তার ঘরে ঘুমাইতে পারতো না কেন? কারণ ওই যে ওনারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো। যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে, আরে মুখ সিলাই করে দেওয়ার মতো তো ঘটনা ঘটছে এই আয়না ঘরে। শুনেন
শোনেন নাই, এগুলো তো প্রমাণিত সত্য। আর এটারই তো পরিবর্তন আমরা চাইছিলাম, সেই পরিবর্তনের জন্যই তো সংস্কার করা হয়েছিল, সেই পরিবর্তনের জন্যই তো 70% মানুষ ভোট দিছি, 70 না 71% মানুষ ভোট দিছি। কেন? একটা সংস্কারের জন্য, একটা নতুন বাংলাদেশের জন্য। আর এই স্বপ্নটা যে আমরা দেখতে পাইছি, এর পিছনের কারিগরকে এনসিপি। এনসিপি বলতেই ভাই জুলাই গণ অভ্যুত্থানের মালিক, এটা বুঝাচ্ছি না। এই জুলাই অভ্যুত্থানে সারা বাংলাদেশের মানুষ ছিল, কে কোথা থেকে আসছে আমরা তো জানি না, কিন্তু তাদের একটা সাইনবোর্ড তো লাগবে, একটা ছায়া তো লাগবে, একটা বটগাছ তো লাগবে, একটা ছায়া তো লাগবে, যে ছায়ার তলে এসে জুলাই অভ্যুত্থানে সবাই একটু দাঁড়াইতে পারবে। ওই জন্য এনসিপি গঠন করা হয়েছে। এনসিপি নামটা ছিল বইলা আজও জুলাই বাইচা আছে এবং জুলাই বাইচা থাকবে, কেউ ফিরাইতে পারবেন না। আমি আবারও বলতেছি, আপনারা মানুষের ইমোশন বোঝার চেষ্টা করেন, বর্তমান সরকারে বলতেছি মানুষের ইমোশন বোঝার চেষ্টা করেন। আমরা জানি আপনারা বলেন যে অক্ষর অক্ষরে পালন করবেন, সেটা যে কতটুকু করবেন সেটা জানি। হয়তো 40% করবেন, 60% হাতের মুঠায় রাখা দিবেন, কিন্তু সেটা হবে না। ওই যে 18 মাস আপনারাও ছিলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল একসঙ্গে বৈশা যা কিছু অনুমতি দিচ্ছেন, নোট অফ ডিসেন্ট যেটা দিচ্ছেন সেটা তো দিছেনি, কিন্তু অনুমতি যেগুলো দিচ্ছেন সেগুলো পাস করতে হবে, সেগুলাই হচ্ছে গণভোট। ইমানদার মানুষকে ঠেকায় রাখতে পারবেন না তো। দেখেন না ওই যে পাটোয়ারি, আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ইরানে গেছে, ওইখানে দেখেন ওই যে আপেল নিয়ে ঘুরতেছে, সবাইকে আপেল দিতেছে, যারা জানাজায় আসছিল সেসব ক্লান্ত মানুষদেরকে আপেল খাওয়াইতেছে। দেখেন ইমান ঠিক আছে, সৎ মানুষ যেখানেই যাবে ওই সৎ কাজটাই করবে, ভালো কাজটাই করবে। একজন ইমানদার মানুষের সঙ্গে 1000 মানুষ কিচ্ছু না ভাই, কিচ্ছু না। ইমানদার মানুষের শক্তি অন্যরকম থাকে, উপরওয়ালা তাকে এমন একটা শক্তি দেয়, তার শরীরের রক্ত মাংস এই মগজ যা কিছু আছে এই শরীরের ভিতরে সব কিছু তাকে হেল্প করে, তার শক্তি যোগায়। ইমানদার মানুষের সঙ্গে কেউ পারবেন না। আর সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলার ঘটনা নিয়ে নতুন নতুন রহস্য সামনে আসছে এবং এই রহস্যের ডালপালা আরো বিস্তৃত হচ্ছে। দর্শক, দেখা গেল যে সেখানে আহতদের মধ্যে একজন জামাত ইসলামী কর্মী। এখন এনসিপির সমাবেশে জামাত কর্মী কেন, এবং তিনি বা অল্প কয়েকজন আহত হয়েছে, তার মধ্যে জামাত কর্মী আহত হলো, এটা যথেষ্ট রহস্যজনক। তো দর্শক, অ্যাট দি সেম টাইম এই ঘটনার পর যেটা হওয়ার কথা ছিল, রিয়াকশন যেরকম হওয়ার কথা ছিল সেরকম রিয়াকশন আমরা দেখছি না। যেমন হওয়ার কথা ছিল যে স্বাভাবিকভাবে এনসিপির সমাবেশে হামলার সাথে জড়িত থাকতে পারে পতিত ফ্যাসিস্ট। হ্যাঁ, এখানে পুলিশ বা যারাই করুক না কেন, দে আর ফ্যাসিস্ট, দে আর দালাল অফ ফ্যাসিস্ট অর এজেন্ট অফ ফ্যাসিস্ট। তা আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে বলবো, আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো। কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি জামাত বা জামাতের লোকজন, কেউ কেউ বলছে যে জামাতের লোকজন নাকি বলছে যে এনসিপি ভিকটিম কার্ড খেলছে এবং বিএনপি এটা নিয়ে রাজনীতি করছে। বিএনপি প্রচারণা চালাচ্ছে যে জামাত নাকি বিবৃতি দেয়নি। দেখছো, জামাত এখানে খুশি, জামাত বলছে ভিকটিম কার্ড খেলছে, জামাত বিবৃতিও দেয়নি, প্রতিবাদও করেনি। ব্যাপারটা কি? এরকম একটা আবহ তৈরি করার চেষ্টা হচ্ছে। আবার এনসিপির লোকজন জামাতের বিরুদ্ধে সেরকম বলছে না, কিন্তু বিএনপির লোকজন এখানে জামাত এনসিপির মধ্যে দ্বন্দ্ব বাজিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে। এটাই হচ্ছে রহস্য, যে স্বাভাবিকভাবে একটা দলের সমাবেশে হামলা করেছে, বোমা হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। হয়তো এখানে হতাহতের কেউ নিহত হয়নি, কিন্তু এটা জাস্ট টেস্ট কেস, সামনে বড় ধরনের বোমা হামলা ঘটনা ঘটতে পারে এবং এখানে রক্তাক্ত হওয়ার মতো ঘটনা ঘটেছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছি, আবারও প্রতিবাদ করছি এবং একদম সুষ্ঠু তদন্ত করে এগুলোর কুল কিনারা বের করতে হবে। যদি রাজনৈতিক দলের সমাবেশে এই ধরনের হামলা বা এগুলোর বিচার বাংলাদেশে আমরা সাধারণত দেখি না। তো এই যে রাজনীতিটা, হামলা পরবর্তী রাজনীতি, রিয়াকশন, যে এখানে বিএনপি বলছে যে জামাত চুপ, আবার কেউ বলছে জামাতের লোক কেন গেল সেখানে, আবার কেউ কেউ অভিযোগ করছে যে জামাত নাকি বলছে যে তারা ভিকটিম কার্ড খেলছে। এটা একটু খোলাসা করি। প্রথমে বলবো যে অনেকে আমাকে দায়ী করেন যে আমি নাকি সবার আগে বলেছি যে এনসিপি ভিকটিম কার্ড খেলছে, তারপরে স্বাভাবিকভাবে আমরা যেহেতু একটু আগে কথা বলি কিংবা মানুষের কাছে একটু পরিচিতি আছে, তারপরে অনেকে সেটা কপি করছে। না, আমি কখনো বলিনি, বা এই বিষয়ে আমি সর্বপ্রথম যে আলোচনা করছি সেখানে আমি বলিনি যে এনসিপি ভিকটিম কার্ড খেলছে। আমার ব্যাখ্যা ওই সময় যা ছিল এখন একই ব্যাখ্যা। সেটা হচ্ছে এটা গোয়েন্দা সংস্থার একটা প্রজেক্ট হতে পারে জামাতের বিরুদ্ধে, এনসিপি কে উপরে উঠানোর, কিন্তু হামলা তো হয়েছে। এখানে এনসিপি নিজেরা ভিকটিম কার্ড খেলছে তা না, হামলা গোয়েন্দা সংস্থা করে থাকতে পারে। তবে হ্যাঁ, যে কোনো ঘটনার পর তার রাজনৈতিক সুফল নেয়ার চেষ্টা সংশ্লিষ্ট দল করবে। জামাতেরও যদি কেউ নিহত হয়, যে কারণে হোক না কেন, বরং জায়গা জমির দ্বন্দ্বে মারামারিতে যদি কারো হাতে জামাত কর্মী নিহত হয়, জামাতও তার রাজনৈতিক ফায়দা নিতে চাইবে। ইটস ভেরি নর্মাল, স্বীকার করুক না করুক, যে আমাদের লোক শহীদ হয়েছে, আমাদের লোককে মারা হয়েছে, অথচ হয়তো ওই মারামারির সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ওটা জায়গা জমির ঘটনা, এবং এই ধরনের ঘটনা ঘটছে। তো এই জন্য ভিকটিম কার্ড খেলছে কথা বলবো না, তবে হামলার পরে সিম্পেথি অর্জন করা, বের সুফল নেওয়া, বা হামলাটা কেন হয়েছে তারা যে আসলে ভিকটিম এটা প্রচার করা, এটা তো অন্যায় না। এই রাজনীতি তারা করবে, এটাকে ভিকটিম কার্ড বলে না। ভিকটিম কার্ড হচ্ছে নিজেরা হামলা করে যদি নিজেরা ওইটা সুফল নেওয়ার চেষ্টা করতো। আমি একবার বলিনি যে তারা নিজেরাই হামলা করেছে, এটা যদি কেউ বলে থাকে আমি তার প্রতিবাদ করছি। তো দর্শক, তবে এই হামলার পরবর্তী যে রাজনীতির সমীকরণ, সেটা দেখে অবশ্যই আমি আগে যেটা বলছি, এই হামলার সাথে গোয়েন্দা সংস্থার লোকজন জড়িত থাকতে পারে। এখন গোয়েন্দা সংস্থা কারা? এটা দেশি বিদেশি ডিপ স্টেট, আর অনেক আপনারা জানেন যে ডিপ স্টেট কি আর ডিপ স্টেটের হয়ে কারা খেলে এবং কিভাবে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। বোমাটা ফুটেছে সমাবেশের মধ্য থেকে, অতএব ইটস স্যাবোটাজ। এবার আসেন যে জামাতের লোক সেখানে কেন গেল, এটা একটা কনফিউজিং কোশ্চেন, যে জামাতের লোক আহত হলো গেল। এটার ব্যাখ্যা সহজ, যে জামাতের লোকজনই অনেকে এনসিপি করে এখন, আর এনসিপির প্রতি জামাতের লোকজন আলাদা একটা সিম্পিটি আছে।
যেমন আমাকে এনসিপির বাইরে কখনো শত্রু মনে করবেন, আমি আপনাদের একজন সমর্থক, আপনাদের ত্রুটি বিচ্যুতি থাকলেও আপনাদের সমর্থক। কেন? কারণ আপনাদের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে, নইলে আমরা বাংলাদেশে আসতে পারতাম না। তো এই জন্য এনসিপির প্রতি একটা সিম্পেথি অথবা একটা সমর্থন অলওয়েজ থাকবে। আমরা যেরকম জামাতকে ডিফেন্ড করি, এনসিপিকেও ডিফেন্ড করি, আবার ক্রিটিক করি তাদের ভালোর জন্য। এখন জামাতের লোক সেখানে গেল কিভাবে? আরো বেশ কিছু জামাত শিবির বা এটা সব জায়গায় এখনো পাবেন, জামাত পরিকল্পিতভাবে একসময় এনসিপিতে লোক সাপ্লাই দিত, বাট এখন সেটা দিচ্ছে না। এখন এনসিপিকে নিজস্ব সক্ষমতা যা করা করতে হচ্ছে। কিন্তু যেহেতু শিবিরের বড় বড় নেতারা অনেকে এনসিপি করে, এনসিপির এমপি যারা হয়েছেন তারা প্রায় সবাই শিবির, এনসিপির শীর্ষ নেতারা সবাই একসময় জামাত করতেন বা শিবির করতেন, নাসিরুদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যারা আছে তারা সবাই আক্তার। তো সেই জায়গায় অনেক জামাত কর্মী তিনি এনসিপি করতে চান বা এনসিপি করবেন, এরকম একটা পরিকল্পনা তার থাকতে পারে। এই হিসেবে শুধু এখানে দেশের বিভিন্ন জায়গায় দেখবেন জামাতের লোকজন এনসিপি গেছে, এর মানে তিনি জামাত না, তিনি এনসিপি করতে চাচ্ছেন, তিনি এনসিপি সমর্থক। আর এনসিপি জামাত যেহেতু কন্ট্রাডিক্টরি না, এই জন্য যেমন সে জামাত কর্মী, এটা প্রমাণ কি? বেসিক্যালি সে নিজে বলবে অথবা তার ফেসবুক পোস্ট কাটবেন যে তিনি তো জামাতের পক্ষে লিখছেন। জামাত এনসিপি যেহেতু জোট, এই জন্য এনসিপির লোক জামাতের পক্ষে লিখবে, জামাতের লোক এনসিপির পক্ষে লিখবে, ইটস ভেরি নর্মাল। অতএব এটা কোনো স্যাবোটাজের আলামত না। যেহেতু জামাতের অনেকেই এনসিপিতে যোগ দিচ্ছে বা দিবে, এবং জামাতের লোকজন একটা অর্গানিক ভালোবাসা এনসিপির প্রতি আছে, তার অংশ হিসেবে আগ্রহ থেকে অনেক জামাত সমর্থক এনসিপির প্রোগ্রামে যাবে এবং ধীরে ধীরে তারা এনসিপি হয়ে উঠবে, এবং এভাবেই এনসিপি বিস্তৃতি লাভ করছে বা করবে। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। দ্বিতীয় হচ্ছে যে হামলার পর যে রিয়াকশন আমরা দেখলাম, বিএনপির লোকজন, বিশেষ করে বিএনপি নেতা রাশেদ খান, আমার শ্রদ্ধেয় ভাই, তাকে দেখলাম যে একের পর এক ফেসবুক পোস্ট দিচ্ছেন, এবং তার টার্গেট জামাত। তিনি যত লেখা লিখছেন, ঘটনা ঘটেছে এনসিপি সমাবেশে হামলা, কিন্তু বিএনপির লোকজনের ন্যারেটিভ বা বিএনপির অনলাইন সেকশনে যারা কাজ করেন তাদের বক্তব্য হচ্ছে যে জামাত কেন এটা করলো, জামাত কেন সেটা করলো, জামাত কেন বিবৃতি দিল, মুক্ত। তো এখানে প্রথম কথা হচ্ছে জামাতের লোকজন এটাকে এনসিপি নিজেদের সৃষ্টি বলেনি, জামাতের লোকজন এর প্রতিবাদ করেছে, সহমর্মিতা জানিয়েছে, এটাই সত্য, বরং জামাত কর্মী সেখানে আহতও হয়েছে। অতএব আপনার এই কথা তো এখানে চলে না। আর দ্বিতীয় কথা হচ্ছে জামাত প্রতিবাদ জানিয়েছে, আপনি জানেন না। এনসিপির সমাবেশে হামলা নিন্দা, দোষীদের শাস্তি দাবি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের। অতএব আপনার যে এই বিএনপির অনলাইন সেকশনের লোকজনদের যে প্রচারণা, এখানে জামাতকে জড়ানো। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।